প্রিয় ফেসবুক এবং ইউটিউবের বন্ধুদেরকে জানাই আসসালামু আলাইকুম। সবাইকে সালাম জানানো হলো। আজকে যে বিষয়টি নিয়ে আমি ফেসবুক লাইভে আসতে বাধ্য হয়েছি, গতকাল থেকে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর আসন বন্টন এবং আসনের দরদাম শুরু হয়েছে। এখানে এনসিপি গতকালকে 30টি আসনের ভিতরে বিএনপির সাথে দলগুলোর আসন বন্টন নিয়ে দরদাম চলছে, সমঝোতা বা দরদাম চলছে। এনসিপি গতকালকের 30টি আসন দাবি করেছে, হয়তো 17টি, বিএনপি বলেছে 17টি তারা দেবে, বলতে হয়তো 25টা হয়তো দিতে পারে। আর এখন যে কথাটি বলবো জামাত প্রসঙ্গে, কালের কণ্ঠ কিন্তু জামাত প্রসঙ্গ বলেছে জামাতও চায় 50টি আসন। অথচ আমার জামাতের বন্ধুরা বা কাকারা, ছোট ভাইরা এটাকে ভুয়া নিউজ বলে আখ্যায়িত করছে। অথচ ভুয়া যদি নিউজ হয়ে থাকে তাহলে কালের কণ্ঠকে জামাত কেন নোটিশ দেয় না? কালের কণ্ঠ পত্রিকাকে এইসব ভুয়া তথ্য ছড়ানোর জন্য কেন তারা নোটিশ দিচ্ছে না, আইনি নোটিশ দিচ্ছে না, যে কেন তোমরা আমাদের বিরুদ্ধে অপপ্রচারগুলো চাচ্ছ? 50টি আসন শুধু চাইনি, শুধু এটাই নয়, তারা 50টি আসনের সমঝোতাও চাচ্ছে। তার মানে সমঝোতা বলতে কি বোঝায়? ধরেন আমার ঝিনাইদহ 2 আসনে জামাতের একজন প্রার্থী আছে, বিএনপির প্রার্থী থাকবে না বা এনসিপিরও প্রার্থী থাকবে না, তাহলে কি হবে? ওই বিএনপির ভোটগুলো জামাতের ব্যালটে যাবে, তাহলে জামাত বেরিয়ে আসবে এখান থেকে। ঠিক তদ্রূপ বিএনপির সাথে যেসব আসনের সমঝোতা হচ্ছে দলগুলোর সাথে, যেমন এনসিপির সাথে 20টি আসন হয়তো হতে পারে, জামাতের সাথে হয়তো 50টা আসন, 50 থেকে 60টা যাচ্ছে, হয়তো 40টা আসন হতে পারে। এই 40টি এবং 20টি এবং বিএনপির সাথে যেসব আরও অন্যান্য হালুয়া রুটি খাওয়া দলগুলো রয়েছে, তাদের সাথে ঠিক একইভাবে ওই 100টি আসনে বিএনপি সমঝোতার ভিত্তিতে ওইভাবে নিয়ে চলে আসবে। তার মানে যেটা তারেক রহমান বলেছিলেন যে জাতীয় সরকার করতে, জাতীয় সরকার হচ্ছে না, এটা সমঝোতার ভিত্তিতে সরকার হচ্ছে। কারণ সমঝোতা হচ্ছে এভাবে, বিএনপির একজন যদি প্রার্থী অন্য জায়গায় থাকে তাহলে জামাতের প্রার্থী সেখানে দাঁড়াবে না, এবং জামাতের প্রার্থী সেখানে দাঁড়াবে না বা এনসিপির প্রার্থীও থাকবে না সেখানে। তাহলে কি হবে? ওই এনসিপির ভোটাররা এবং ওই জামাতের ভোটাররা বিএনপি প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে নিয়ে আসবে, আর বিএনপির তো ভোট ব্যাংক আসেই। এটা হলো মেন এই সমঝোতার, আসন ভিত্তিক সমঝোতার অন্যতম কারণ। তাহলে এই কাজটা তো শেখ হাসিনাও করতো। শেখ হাসিনা আসন ভিত্তিক যখন করতো, তখন ওই জাসদ, ওয়ার্কার্স পার্টি আর বিভিন্ন যারা আছে, সাম্যবাদী দল, এইসব দলগুলোকে নিয়ে সে এই প্রক্রিয়াই করতো। তাহলে জাতীয় সরকার বলতে আমরা কি এটাই বোঝাবো? দলগুলো জাতীয় সরকার বলতে কাকে বলে? জাতীয় সরকার বলতে একটা দল তারা বিভিন্নভাবে 300 হোক বা যত প্রার্থী দেবে, তারা সরাসরি বাংলা ভাষায় প্রার্থী দেবে। সেই প্রার্থী যদি জয়লাভ করে, সেই প্রার্থীকে ওই সরকারে তাকে নিয়ে আসা হবে। এটাকেই বলে জাতীয় সরকার। এখানে এই যে 100টি আসন, এই 100টি আসনে হয়তো ধানের শীষ থাকতে পারে, কিংবা যে যার দলের সে থাকতে পারে। তবে সমঝোতার ভিত্তিতে যেহেতু হচ্ছে, তাহলে বিপক্ষ যে 2টা দল তারা তাহলে মাঠে তাহলে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ওই প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি থাকে। এখন অনেকে জামাতে ভাইরা আমরা হয়তো বলবেন
যেটা ভুয়া নিউজ। তো ভুয়া নিউজ যদি হয়ে থাকে যে 50টা আসন যে জামাত চায়নি, অতীতেও তো জামাত কিন্তু বিএনপির কাছ থেকে এই 30 থেকে 40টি আসন বা 50টি আসন চেয়েছিল, বিএনপি ওই সময় 30টি আসন দিয়েছিল এবং সেখানে তার 18টি আসন পেয়েছিল জামাত। তাহলে জামাত বাংলাদেশের ইতিহাসে এতটাই পুরনো একটা রাজনৈতিক দল যারা এখনও তারা ভোট ব্যাংক তৈরি করতে পারেনি, অথচ তাদের যেই বাতেলা, এই বাতেলা দেখলে মনে হয় যে তারা আওয়ামী লীগ এবং বিএনপি থেকেও অনেক বড় রাজনৈতিক দল। মাঠ পর্যায়ে কিন্তু যদি আমরা যাই, জামাতের ভোট ব্যাংক বলতেই নাই। অতীতেও আমরা দেখেছি জামাতের প্রচুর ভোট, মানে জামাতের বাইরে এমনভাবে বলে যে তারাই ক্ষমতা চলে যাচ্ছে, কিন্তু দেখা যায় জামাতের প্রার্থীর আগে জামানত বাজেয়াপ্ত হয়। আর আরেকটা জিনিস, যখন এই আমি প্রত্যক্ষ করেছি যে জামাতের বিরুদ্ধে কোনো একটা নিউজ আসলেই যদি ভালো হয় তাহলে তো অভিনন্দন শুভকামনা ওরে বাবা শুরু হয়ে যায়। আর যদি এটা অন্য কোনো দলের যদি হয়, একেবারে সব সত্য একেবারে। আর যদি তাদের বিপক্ষে যদি আসে, সেক্ষেত্রে ওই দলের একেবারে অস্বীকার করবে, ভুয়া নিউজ, ফেক নিউজ। যে রিপোর্টার তারে কয় যে বদমাইশ, বিভিন্ন অকথ্য ভাষায় এই জামাতের করে। তাহলে অন্য দলকে যারা অপমানিত করতে পারে তারা কেন নিজেরা হবে না? দেশে নির্বাচনের জন্য ফ্যাক্টর হচ্ছিল জামাত, এবং বাধা দেওয়ার জন্য ফ্যাক্টর হচ্ছে জামাত এবং এনসিপি। এটা সত্য কথা। তা যেহেতু কেন বিএনপি আসন বন্টনের জন্য এই ললিপপগুলো দেবে না? কারণ এখন বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে বাস্তব হলেও জামাত এবং এনসিপি তারা একই অবস্থানে নিয়েছে। তার মানে নির্বাচন বানচালের জন্য তারা প্রস্তুত হয়ে আছে। সেক্ষেত্রে বিএনপি চিন্তাভাবনা করছে, বিএনপির দিক দিয়ে চিন্তা করছে যে এই নির্বাচনটা যেহেতু ফেব্রুয়ারিতে হতে পারে, এবং বিএনপি ভাবছে যে তারা অনায়াসে তারা মিনিমাম 200টি আসন পাবে। তারা এইটা চিন্তা করেই জামাত এবং এনসিপিকে তারা ইমপ্রেস করছে, যাতে ঠিক আছে তোমরা 50টা আসন জিতে আসো বা তোমরা 20টা আসন জিতে আসো, তোমাদের আমরা সাহায্য করব। একেতে এক ঢিলে দুই পাখি মারার মতো, একদিক দিয়ে ক্ষমতাও যেতে পারছে, আবার আরেক দিক দিয়ে তারা একটা বিরোধী দলও করতে যাচ্ছে ভালো। এটা একটি ভালো একটা প্রসেস। তবে এই প্রসেস অনুযায়ী তো শেখ হাসিনাও ভোট করছিল। সবসময় যে প্রসেস সফল হবে এমন কোনো না। আমাদেরকেও বিএনপি বিভিন্নভাবে অফার করেছিল, কিন্তু আমরা নির্বাচনে আমরা কারোর সাথে জোটে যাব না। ভোট আমরা এককভাবেই করব এবং প্রতিটা ধাপেই 3 ধাপে আমরা প্রার্থী ঘোষণা করব। প্রতিটা ধাপেই 100 করে প্রার্থী আমরা ঘোষণা করব। কারণ এই যে ছকে তারা নির্বাচন করছে, এই ছকে অনায়াসে বিএনপি ক্ষমতায় যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। আর পক্ষান্তরে এনসিপি ভোটের মাঠে এনসিপি যদি এককভাবে নির্বাচন করে, তাহলে বাংলাদেশের মানুষের যেই প্রসপেক্ট বা বাংলাদেশের মানুষের যেই আচরণ, এনসিপি বেশিরভাগ নেতাই জামানত হারানোর সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে এনসিপি চিন্তাভাবনা করবে, যদি 10 থেকে 20টা যদি সংসদ সদস্য পার্লামেন্টে যায় তাতে দোষের কী? প্রকান্তরে জামাতও চিন্তাভাবনা করবে যে ভোটের মাঠে আমরা যতই গর্জন দিই না কেন, আমাদের তো ভিত্তিও নাই, কোনো কিছুই নাই, ওই 18 পর্যন্তই আমাদের গতি। তারা তো নিশ্চয়তা দিতে পারতেছে না যে তারা জিতবে, ঠিক আছে?
আর এই কালের কণ্ঠ যে নিউজ, এই নিউজ যে এটা ফেক নিউজ, এটা যদি ফেক নিউজ হয়ে থাকে তাহলে জামাতের নেতৃবৃন্দ তো কেন্দ্রীয় নেতারা কেন এটার বিরুদ্ধে আইনগত নোটিশ পাঠাচ্ছে না যে আমাদের বিরুদ্ধে এটা অপপ্রচার চালানো হচ্ছে কালের কণ্ঠ থেকে? লিঙ্কটাও তো কালের কণ্ঠ, এটা তো দেখতে হবে। তাহলে সেটা যদি করে তাহলে তো এই অপপ্রচার হয় না। আর যদি সেই ক্ষমতা যদি না থাকে, ঘটনা সত্য যদি হয়ে যায়, তাহলে মেনে নিতে সমস্যাটা কী? তবে আমি মনে করি জামাত যদি এই ফাঁদে পড়ে তাহলে জামাতের যে একটা ওয়েট সেটা কিন্তু তারা হারিয়ে ফেলবে, এটা সত্য কথা। কারণ জামাত যদি এই 50টি আসনের জন্যই যদি তারা এই পিআর পদ্ধতির নির্বাচন থেকে সরে আসে, তাহলে তাদেরকে আগামী বাংলাদেশের মানুষ আর তাদের একটা গ্রহণযোগ্য থাকবে না, যেটা জাতীয় পার্টি মতো অবস্থা হবে, তার থেকেও অবস্থা খারাপ হবে। তা যেহেতু জামাত একটি রাজনৈতিক দল, তাদের দলের সিদ্ধান্ত যদি এটা হয়ে থাকে তাহলে এখানে তো বলার তো কোনো কিছু নাই। এবার আসি আমাদের দলের কথা। আমরা আমাদের মতো করে চিন্তাভাবনা করতেছি 300 আসনেই প্রার্থী দেব। সেটা আমাদের নিজ দলের প্রার্থী হতে পারে বা জোটেরও প্রার্থী হতে পারে। আমাদের প্রতীক অক্টোবরে হয়তো এটা নিশ্চিত করা যাবে। সবচেয়ে বড় করে হলো আমরা কেন জোটে যাব না। আমরা মনে করি, বিশেষ করে আমি মনে করি আমি যেতে পারতাম, আমাকে সেভাবেও অফার করা হয়েছিল 2টা আসনের জন্য, হয়তো আমার কিংবা আমার সেক্রেটারির এরকম। কিন্তু আমি দেখলাম, আমি ইতিমধ্যেই আমার দলের প্রার্থীদেরকে আমি কিন্তু যারা যারা দাঁড়াতে ইচ্ছুক তাদের কিন্তু আমি গ্রিন সিগন্যাল দিয়েছি। এখন আমি এখন জোটে ঢুকে যাই তাহলে ওদের সাথে প্রতারণা করা হবে। আর যার ফলে আমি এই জিনিসটা দলের ভিতরে আমি কখনো চাই না যে এই কালচারটা চালু হোক যে এদের কোনো ভোট ব্যাংক নেই, এরা জোটেই চলে যায়। আর জোট কখনোই একটা দলের জন্য ভালো হয় না। একটা জোট কখন ভালো হয়, যদি ছোট ছোট দল জোট করে থাকে, সেক্ষেত্রে জোট জিনিসটা আসলে এটা আমি মনে করি ভালো না। কারণ জোট এটা রাজনৈতিক দলের প্রস্ফুটিত হওয়ার জন্য বাধা হয়ে থাকে। তার মানে ওই রাজনৈতিক দল বিস্তার করতে পারে না। আমরা চাই এখন যদি কালের কণ্ঠ নিউজের অনুযায়ী যদি জামাত, এনসিপি, বিএনপি এক হয় কালের কণ্ঠ পত্রিকার অনুযায়ী, তাহলে বাংলাদেশের প্রধান বা শক্ত বিরোধী দল হবে কে? কারণ হাসিনার আমলেও আমরা দেখেছি জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়েছিল, ওয়ার্কার্স পার্টিকেও বানিয়েছিল, কিন্তু ওই বিরোধী দল এতটা শক্ত ভূমিকা পালন করতে পারেনি। কারণ ওই বিরোধী দলের মন্ত্রীও দেওয়া হয়েছিল, যার ফলে এটা আর ঢবে টিকে নিয়ে ওই বিরোধী দলের নাম হয়েছে গৃহপালিত বিরোধী দল। কিন্তু এখন যেই প্রক্রিয়াতে চলছে এটাও একরকমের গৃহপালিত বিরোধী দলের মতোই যাচ্ছে। কারণ যদি জামাতের 50টা আসনের ভিতরে 50টাই যে জয়লাভ করে, এনসিপির 20টা থেকে 20টাই যে জয়লাভ করে, কিংবা বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে তো তাদেরকে মন্ত্রী দেওয়া হবে, প্রতিমন্ত্রী দেওয়া হবে, দাপ্তরিক কাজ দেওয়া হবে। সেক্ষেত্রে তারা কি সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে?
নিশ্চয়ই না। কিছুটা হলেও সংকোচ বোধ করবে, সংসদটাকে প্রাণবন্ত হবে না। এখন আমাদের টার্গেট থাকবে জয়লাভ করার, কারণ এই সুযোগটা তো আমরা নেব। কারণ আমাদের এখন মাঠে আওয়ামী লীগ নেই, মাঠে আওয়ামী লীগ নেই, সহজ বাংলা হিসাব। এই ভোট ব্যাঙ্কগুলো অবশ্যই আমাদের পাওয়ার অধিকার আছে, এবং আমরা আমাদের টার্গেট প্রথমেই টার্গেট থাকবে এই 100টি আসনে, বিএনপি ছাড়ের 100টি আসনের ভিতরে বিশেষ করে ছোট ছোট দল, গণ অধিকার, এনডিএম পার্টি, এবি পার্টি, তারপরে নাগরিক ঐক্য, তারপরে হলো লেবার পার্টি, এইসব ছোট ছোট দলের প্রার্থী যারা দিবে 50-60টা যেগুলো হবে, এই টার্গেট নিয়ে আমাদের কিন্তু টার্গেট নামতে হবে, সহজ বাংলা হিসাব। আর এইসব দলের ভোট ব্যাংক নেই বলতে গেলে, এবং ওইখান থেকে ওই সব দলের প্রার্থীদেরকে আমরা সহজেই হারাবো, এটা কিন্তু অবশ্যই আমরা নিশ্চিতভাবে বলতে পারি। কারণ এরা ভোট পাবে না, এটা শিওর জামানত হারাবে। আচ্ছা, এখানে আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক একটা কথা বলেছেন, সিট পাইলাম না, পাইলে নাই, তবুও জোটে না যাওয়ার অনুরোধ রইল। হ্যাঁ, অবশ্যই আমাদের কিন্তু কোনো জোটে যাওয়ার ইচ্ছা নেই, কোনো জোটে যাব না, এটা নিশ্চিত। আমাদের 200 হোক, 300 হোক বা 50টি হোক, আমরা কিন্তু আমাদেরভাবে কিন্তু নির্বাচন করব, আমরা আমাদের দলীয় প্রতীকী নির্বাচনটা করব। এখানে আরেকটা ভাই বলেছে নির্বাচনের খরচ কে বহন করবে আপনার দলের। আসলে এখানে আপনি যে দলের অনুসারী, আপনি নিজে বলেন আপনার দলের খরচ কে বহন করে, আপনি নিজেকে দিয়ে নিজেকে এটা প্রশ্ন করেন। অর্থাৎ এই ধরনের কথা বলাটাও কিন্তু বেমানান। আপনি নিজেকে করেন, বিচার করেন, বা নিজেকে জিজ্ঞেস করেন, বা ওই দলের প্রার্থীদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের খরচটা কে বহন করবে। আর আমাদের দলে যারা দাঁড়াবে তারা কোনো না কোনো নির্বাচনে দাঁড়িয়েছিল, এবং তাদের কিন্তু জামানত কিন্তু বাজেয়াপ্ত হয়নি, জামানত রক্ষা হয়েছিল। অতএব তাদের নির্বাচনের ক্ষমতা, জয়ের ক্ষমতা কিন্তু আছে, এবং তাদের এটা নির্দিষ্ট একটা ভোট ব্যাংক আছে। এটাও কিন্তু মনে রাখা উচিত, মাথায় রাখা উচিত। আমরা কোনো অনভিজ্ঞদেরকে কিন্তু সহজে প্রাধান্য দিব না। আর আমাদের যারা প্রার্থী হবে, আশা করি তারা ভোটারদের মন জয় করেই ভোট করবে। যদি না ফ্রি এবং ফেয়ার নির্বাচন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দলের প্রার্থীর বিভিন্ন জায়গা থেকে জয়ের একটা সম্ভাবনা উজ্জ্বল। কারণ মানুষ ভালো করে জানবে যে এই দলগুলো একই সাঁতার বা একই বৃত্তে রয়েছে, আর আমরা তো কারো বৃত্তে নই। সুতরাং আমাদেরকে এই সুযোগটি নিতে হবে, এবং আমার দলের প্রত্যেকটি নেতাকর্মীদের আমি বলবো আপনারা এই জিনিসটা কিন্তু মাথায় নিয়েন। কারণ যেহেতু এটা একরকমের নিশ্চিত এই জোটের বিষয়। এখানে আমাদের দলের অন্যতম একজন বলছে 300 আসনের প্রার্থী দিন। অবশ্যই আমরা চেষ্টা করছি 300 আসনের প্রার্থী ঘোষণার, এবং সেভাবে কাজ চলছে। আমরা প্রতিটা 3 ধাপেই এই প্রার্থীগুলো ঘোষণা করব, অচিরেই আমরা করব। দেখতে পারবেন আমরা লিস্ট সহ, প্রার্থীদের লিস্ট সহ আমরা ঘোষণা করব। তবে মূল কথা আমি একটা কথা বলতে চাই, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর কোনো মিস হবে না সম্ভবত। কারণ যেই জোয়ারটা নির্বাচন বানচালের যে একটা প্রক্রিয়া ছিল, সেটা কিন্তু এই আসন বন্টন বা আসন দর কষাকষির মাধ্যমেই কিন্তু সমাধা হয়ে যাচ্ছে। সেটা যেভাবে হোক না কেন, বিএনপি চাইছে যে ফেব্রুয়ারির ভিতরে তারা এটা নির্বাচন শেষ করে ক্ষমতায় তারও দ্রুত নেওয়ার জন্য। কিন্তু ক্ষমতা দ্রুত পাবে কি না এটা এখন দেখার বিষয়। কারণ বিএনপির মাঠ পর্যায়ে যেসব অপকর্মগুলো বা আমরা গুজব যাই বলি না কেন আছে, মানুষ কিন্তু বিএনপির প্রতি কিন্তু এতটা সন্তুষ্ট নয়, এটা কিন্তু মনে রাখতে হবে।
আর সেক্ষেত্রে যদি আমাদের মতো দল যদি সেখানে যদি আরও তাদেরকে তাদের এই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে যদি আমরা লাগাতে পারি, তাহলে কিন্তু তাদের ওই ভোটের মাঠে কিন্তু তাদের ভোট আর হবে না। তাদের কর্মীরাই খালি ভোট দেবে, কিন্তু সাধারণ জনগণ ভোট দেবে না। কারণ এখানে আমি বলে রাখা ভালো, বাংলাদেশে এখন ভোটার হলো প্রায় 12 কোটি ভোটার। তো 12 কোটির ভোটারের ভিতরে রাজনীতি করে হয়তো 5 থেকে 6 কোটি, বাকি কিন্তু 5 থেকে 6 কোটি কিন্তু ইয়ে করে না, বাকি 1 কোটি কিন্তু বিদেশে থাকে। তো সেক্ষেত্রে এই ভোটগুলো কিন্তু সহজে পাওয়াটা অসম্ভব। সুতরাং যারা মনে করে থাকে যে আমরা ক্ষমতায় চলে গেছি, এই জিনিসটা কিন্তু তারা মনে করবেন না। কারণ রাজনীতির শেষ খেলা বলতে কোনো কিছু নেই। শেষ খেলায় অনেক কিছুই হয়, ওস্তাদের মার হয় শেষ রাতে। এখানে একজন ভাই আমরা বলেছিলেন যে খরচ কিভাবে বহন করবে। এখানে আমি বলে রাখা ভালো, আমাদের প্রার্থীরা সীমিত পর্যায়ে খরচ করলেও ভালো ভোট পাবে তারা, এবং তারা জিতেও আসবে। বিশেষ করে আওয়ামী লীগ অধ্যুষিত, আমি আরও বলি, আওয়ামী লীগ অধ্যুষিত এমন 20টি আসন রয়েছে বা 30টি আসন রয়েছে, সেখানে জামাতও পারবে না, এনসিপিও না, আর বিএনপি প্রার্থী তো বলে কে আমরা হারাবো বলে ওই জায়গায়। তাহলে সেই আসনগুলোতে বিএনপির জিততে হলে অনেক কাঠখড়ে পড়তে হবে। কারণ তাদের মেন শত্রুই হলো এই এনসিপি এবং বিএনপি এবং জামাত, এই তিনটাই। যেমন গোপালগঞ্জের 3টি আসন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, গোপালগঞ্জে কখনোই বিএনপি জিততে পারেনি। অর্থাৎ বিএনপি যদি মনে করে যে তারা ওইখানে জিতবে, এটা তাদের ভুল কথা। কারণ তাদের বিরুদ্ধে কখনোই তারা এই গোপালগঞ্জবাসী কখনোই এই পরিস্থিতিতে বিএনপিকে ভোট দেবে না। গাজীপুরে বিএনপির ঘাঁটি থাকলেও বিএনপি পারবে না। নারায়ণগঞ্জে বিএনপি পারবে না, সেখানে 5টা আসন, এখন হয়তো 3টি আসন হচ্ছে, 4টি আসন হচ্ছে, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, মামলা হয়েছে, অভিযোগ রয়েছে, সেখানেও পারবে না। অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ অধ্যুষিত যেসব এলাকাগুলো রয়েছে, সেখানে বিএনপি এনসিপি যতই চেষ্টা করুক না কেন আমাদের সাথে পারবে না। কারণ আমাদের যেই নির্বাচনী ইশতেহার, আমরা চাই পরিবর্তন চাই, দেশের সব ধরনের পরিবর্তন, রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক, সব ধরনের আমরা একটা পরিবর্তন চাই। বিশেষ করে এই যে শখগুলো করা হচ্ছে, এই শখগুলো কিন্তু এই ভারতের প্রেসক্রিপশনে কিন্তু এই শখগুলো হচ্ছে। সুতরাং এই শখকে ভণ্ডুল করতে হবে আমাদেরকে, এবং এই শখকে ভণ্ডুল করার জন্য যা যা করা দরকার আমরা করব ইনশাল্লাহ। আমরা মাঠে অবশ্যই কিছুদিনের ভিতরে আমাদের দলীয় লোকেরা, দলীয় নেতাকর্মীরা মাঠে কিছুদিন পরেই আমাদের দলের নেতারা নামবে এবং তারা প্রচার প্রচারণা দেবে। যখনই আমাদের প্রচার প্রচারণা হবে, তখনই এই জিনিসটা আরও পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা যদিও ফেসবুকে এটাকে আমরা প্রমোট করছি, আমাদের দলীয় নেতারা প্রমোট করছে, অনেকেই জানেন আমাদের সম্পর্কে, কিন্তু এই জিনিসটা যখন আমরা মাঠে ইমপ্রুভ করব, তখন কিন্তু এই ভোটের এই পরিসংখ্যানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন। কারণ আমরা শান্তির জন্য রাজনীতি চাই, যেখানে থাকবে না চাঁদাবাজি, যেখানে থাকবে না কোনো রাহাজানি, যেখানে থাকবে না ঘুষ। হ্যাঁ, ঘুষ পৃথিবীর কোনো দেশই ঘুষ মুক্ত নয়, তারপরেও আমরা চিন্তা ভাবনা করব দেশটাকে একটা নিয়মের ভিতরে রাখতে। কারণ যতটুকু পারা যায়, সময় তো পাবো 5 বছর, কিন্তু 5 বছরে আমরা কী কাজগুলো করব সেটারও কিন্তু আমরা রূপরেখা বা ইশতেহার আমরা প্রণয়ন করব, এবং কী প্রণয়ন করব সেখানেই আমরা সব কিছু উল্লেখ করব। আমরা চাই বাংলাদেশে একটা স্থিতিশীল রাজনীতি আসুক, একটি স্থিতিশীল সরকার আসুক, শান্তিপ্রিয় সরকার আসুক, যেখানে এই শান্তিপ্রিয় সরকার কোনো রাজনৈতিক মামলা করবে না, কোনো রাজনৈতিক নেতাকে অসম্মান করবে না। এটাই আমাদের একটাই টার্গেট, এবং দেশটাকে আমরা সুন্দরভাবে চালাবো। বিদেশি ষড়যন্ত্রগুলোকে আমরা প্রতিহত করব। কারণ আমাদের মেন সমস্যা হলো এই বিদেশি হস্তক্ষেপগুলো। বিদেশি আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা পরিবর্তন আনব। কারণ আমরা চাই গিভ অ্যান্ড টেক
পদ্ধতি, পররাষ্ট্রনীতি, যেখানে সবাই সবাইকে সম্মান করবে, কেউ কাউকে অপমানিত করবে না। সুতরাং যারা আমার এই গতকালকের এই যে এই পোস্টটাকে, বিশেষ করে যে এই আসন বন্টনের বা আসন কষাকষির যে পোস্ট, এই পোস্টটাকে যারা মিথ্যা বা ভুয়া বলছেন, তারা পারলে নোটিশ করেন কালের কণ্ঠকে। যদি করেন তাহলে সেক্ষেত্রে আমি হয়তো এই পোস্ট ডিলিট করব। তাছাড়া আপনারা ভুয়া বললেও নিজেরাই ভুয়া হয়ে যাবেন, কারণ এটা চিরন্তন সত্য। বিএনপির কাছে জামাত 50টি আসনই চেয়েছে, এটাই সত্য কথা। এনসিপি 30টা আসন চেয়েছে, এটাও সত্য কথা। সত্যকে সত্য বলে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সুতরাং জামাত হলেই যে পুণ্যের কাজ করবে এমন কোনো কথা নাই। সুতরাং জামাতেরও পাপী থাকতে পারে, সব দলেরই পাপী থাকতে পারে, পুণ্যের কোনো দল না। এটা এমন কোনো রাজনৈতিক দল না যে এই একেবারে তারা একবার সহি মতো চলবে। যারা জামাতের সাথে তো কেউ তো থাকতে চায় না, হেফাজতও থাকতে চায় না, অন্য কোনো ইসলামী দল থাকতে চায় না। কেন? ইসলামী দলগুলো কেন থাকতে চায় না? কারণ গোড়ায় গলদ আছে তাদের। সুতরাং যারা ভাবছেন যেটা মিথ্যা, তাহলে তারা ওই পত্রিকাকে একটা নোটিশ দেন যে আপনারা কেন ভুয়া করছেন। যদি ভুয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই ভুয়া যে কাটিংগুলো, এই কাটিংগুলো অচিরেই রিমুভ হবে। তাছাড়া আপনারা ভুয়া বললেও এইটা কোনো মানুষ এগুলো খায় না, কারণ বাংলাদেশের মানুষ জামাত সম্পর্কে খুব সুন্দর ধারণা আছে। আর ধারণা আছে বলেই তাদের জোর হলো 18টার উপরে কোনোদিনও আসন পায় নাই। আমাদের বলুক যে 18টা আসনের বেশি পাইছে আর জামাতের এই 84 বছর ইতিহাসে জামাত কখনোই ব্রিটিশ পিরিয়ডে হোক, পাকিস্তান পিরিয়ডে হোক, বাংলাদেশ পিরিয়ডে হোক 20টা আসন পায় নাই, কখনোই না। তাহলে এই দলের নেতাদের এত মানুষ যে সত্যটা সবচেয়ে সত্য আর সবচেয়ে মিথ্যা মেনে নেবে এমন তো না। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন। মানুষ এতটা না। যদি জামাতকে এতই ভালোবাসতো মানুষ, তাহলে তো ভোট অবশ্যই দিত। তাহলে আওয়ামী লীগ বিএনপির কোনো খবরই থাকতো না। আজকে বিএনপির জামাতের কাছে আসন চাইতো, বিএনপি জামাতের কাছে আসন চাইতো 50টা, জামাত বিএনপির কাছে চাইতো না। তার মানে এখানে বুঝতে হবে বিএনপি এখন বড় রাজনৈতিক দল, এটা অবশ্যই মানতে হবে, সবাইকে স্বীকার করতে হবে। বিএনপি যে অবস্থায় আছে ইচ্ছা করে তাদের কোনো জোটের প্রয়োজন নাই, এটা কিন্তু সঠিক কথা। কিন্তু জামাতের দরকার আছে। জামাতের 300 আসনের প্রার্থী ঘোষণা করলেও এখান থেকে 10টা থেকে 15টা জিতে কিনা সন্দেহ আছে, আর বেশিরভাগই হলেও জামাত নষ্ট হবে। এটাই বাজ্যপ্ত হবে, এটাই আসল কথা, এটাই চিরন্তন সত্য কথা। কারণ আমি একটা কথাই বলি, জামাতকে সবাই আশা দেয়, ভরসা দেয়, কিন্তু ভোট দেয় না। নিশ্চয়ই কোনো কারণ আছে। সুতরাং তাদের সমস্ত যে বক্তব্য যে সঠিকই হবে এমন কোনো নেই। আর ইদানিং দেখছি আমাদের দলীয় কোনো পোস্টে দেখছি জামাতের লোকেরা বিভিন্ন বাজে কমেন্ট করে। দেখুন, আমরা ছোট্ট একটা রাজনৈতিক দল, এটাও আমরা স্বীকার করি। আমাদের দলের বয়স মাত্র 3 বছরে। 2022 সালে 1 ডিসেম্বরে আমাদের দলের প্রতিষ্ঠা হয়। এটা কিন্তু ইসির ফর্মও কিন্তু দেওয়া আছে। সুতরাং যেখানে তারা একটা নতুনকে স্বাগতম জানিয়ে বিভিন্ন অনুপ্রেরণা যোগাবেন, সেখানে কিন্তু তারা একটা ইসলামিক দল হয়ে কটাক্ষ করে। ইসলামে কি কটাক্ষ করা কি জায়েজ? আমি সেই ইসলাম প্রিয় জামাতের ভাইদের আমি বলতে চাই, আমি ইসলাম প্রিয় সেই জামাতের, আপনারা যে ইসলামের কথা বলেন, ইসলামে কি কটাক্ষ কাউকে অবজ্ঞা করার কথা বলা আছে? তাহলে আপনারা কিসের ইসলামের দল? আপনারা কিসের ইসলামিক দল? আপনারা কটাক্ষকারী দল হয়েছে। মানুষের নামে খালি অপবাদ দেন, খালি বিভিন্ন অপবাদ দিয়ে। তো আজকে অমুক দল চাঁদাবাজি করে, কালকে অমুক দল চাঁদাবাজি করে, ওই অমুক দল নেতা খারাপ, ওই অমুক দলের
দলের নেতার চরিত্র খারাপ, আপনাদের নিজেদের চরিত্র ভালো আছে তো? আপনারা নিজেরই বলেন তো, আপনাদের নিজেদের নেতাদের চরিত্র ভালো আছে? সবাই কি একেবারে পরহেজগার? হ্যাঁ, জামাতের লোক? সুতরাং প্রতিপক্ষ যেই হোক না কেন তাকে সম্মান করা উচিত। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আজকে আপনারা সম্মান দিবেন, অবশ্যই আমাদের কাছে সম্মান পাবেন, ঠিক আছে। আর যদি সম্মান যদি না দেন, জুতার বাড়ি দেন, তাহলে আপনারাও জুতার বাড়ি খাবেন। সহজ বাংলা হিসাব, সম্পর্ক খারাপ হবে, সহজ বাংলা হিসাব। কারণ আপনাদের লেভেল আমাদের লেভেল তো একই। আমরা নতুন হয়ে আমরা হুঙ্কার দিতেছি, আর আপনারা তো 84 বছর ধরে ইয়ে করতেছেন, এখনও তো ভোট ব্যাংক তৈরি করতে পারেন নাই, এখনও তো আওয়ামী লীগ বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো দল আপনারা হন নাই, বুঝছেন? হলে তো বিএনপির সাথে জিতে আসেন তিনি। বিএনপি না, আমি ধরলাম বিএনপি বাদে দিলাম, ওই গণ অধিকারের সাথে জিতে আসেন, যান। বিএনপি বাদে দিলাম আমি, গণ অধিকার ওই ইয়ার সাথে ছোটো দলের সাথে জিতে আসেন, আপনার প্রার্থী জিতে আসতে কোন পারেন কি না? সুতরাং যতটুকু দল ততটুকু নিয়েই চিন্তাভাবনা করা উচিত। কাউকে ছোট করা যাবে না, সবাইকে অনুপ্রেরণা জাগাতে হবে। নতুন যে আসবে তাকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে এবং তাকে অনুপ্রেরণা দিতে হবে, এবং সে যাতে বড় হয় তাকে সেভাবে সাহায্য করতে হবে, কিন্তু কটাক্ষ নয়। আর কটাক্ষ ইসলামের কোনো ভাষাই নয়, এটা হলো শয়তানের ভাষা। আর কিছু বললাম না। এর পরবর্তীতে যদি জামাতের লোকেরা যদি উল্টাপাল্টা কথা বলেন, তাহলে কিন্তু এর জবাবটা হবে কঠিন থেকে কঠিন। ঠিক আছে, ধন্যবাদ।